আসসালামু আলাইকুম সকলকে। তো আমরা ম্যাথমেটিক্যাল ফিজিক্সের ফুরিয়ার ধারা সম্পর্কে কিছু প্রশ্ন সমাধান করব। তো এখানে আমরা প্রথম পর্বে ফুরিয়ার ধারার একটা প্রশ্ন সলভ করছিলাম এবং ফুরিয়ার ধারা সম্পর্কে বিস্তারিত বলছিলাম। তো আশা করি আমরা ওই প্রথম পর্ব থেকে দেখব, তাহলে এটা বুঝতে আরও বেশি সুবিধা হবে। যদি f(x) = x হয় তাহলে 0x 2π। তো এখানে 0 এবং 2π এর মধ্যবর্তী এর মানটা অর্থাৎ 0 থেকে 2π পর্যন্ত ব্যবধি। তো দেখাও যে ফাংশনটির ফুরিয়ার ধারা f(x) = π - 2 n = 1 থেকে ইনফিনিটি sin nx / n, এবং আরও দেখাও যে 1 - 1/3 + 1/5 - π/4। তো এই প্রশ্নটা সমাধান করার জন্য আমাদেরকে প্রথমে লিখতে হবে যে দেওয়া আছে f(x) = x। তো আমাদের ব্যবধিটা কত দেওয়া আছে? 0 থেকে 2π। তো 0 থেকে 2π ব্যবধিতে ফুরিয়ার ধারাটি হলো তো আমরা গত পর্বে -π থেকে π ব্যবধির মধ্যে ফুরিয়ার ধারাটি শিখছিলাম। তো সেম ধারাটি 0 থেকে 2π এর মধ্যে হবে। তো ধারাটি কি ছিল? f(x) = a0 / 2 প্লাস n = 1 থেকে ইনফিনিটি an cos nx প্লাস n = 1 থেকে ইনফিনিটি bn sin nx। তো এটাকে আমরা 1 নং সমীকরণ দিব। তো এখানে a0, an এবং bn এর নির্দিষ্ট মান আছে। এই মানগুলো বের করে আমরা এই সমীকরণে বসায় দিলে আমরা ফুরিয়ার ধারাটি পেয়ে যাব। তো যেখানে a0 এর মান কত? a0 = তো সবগুলা মান একসাথে লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এটার সাথে 1/π থাকবে, এটার সাথে 1/π থাকবে, এটার সাথে 1/π থাকবে। কত ব্যবধিতে? 0 থেকে 2π। তো এটা 0 থেকে 2π হবে, 0 থেকে 2π। এখানে হবে f(x). তো চেঞ্জটা কোথায় আসবে? an এর মধ্যে হবে এই যে an cos nx না, তো an এর মধ্যে এক্সট্রা cos nx গুণ করতে হবে, cos nx dx। আর bn এর মধ্যে যে এখানে sin nx আছে না, তো bn এর মধ্যে এক্সট্রা sin nx গুণ করতে হবে, তাহলেই হয়ে যাবে। তো এটা মনে রাখা খুবই সহজ। তো এটাকে আমরা 2 নং সমীকরণ দিব। 3 নং সমীকরণ, এটা হচ্ছে 4 নং সমীকরণ। তো 2 নং হতে a0 এর মান বের করব, করে একটা আনসার পাবো। an এর মান বের করে, অর্থাৎ f(x) এর মান কত? x। এখানে x বসাবো, এখানেও x বসাবো, এখানেও x বসাবো। প্রথমে এখানে বসিয়ে একটা আনসার পাবো, এখানে বসে আরেকটা আনসার পাবো, এখানে বসে আরেকটা আনসার পাবো। তারপরে 1 নং সমীকরণে a0 এর মান, an এর মান এবং bn এর মানটা বসায় দিলে আমরা ফুরিয়ার ধারাটি পেয়ে যাব। তো 2 নং হতে পাই, 2 নং হতে তো a0 = 1/π 0 থেকে 2π f(x). তো 1/π 0 থেকে 2π f(x) এর মান কত? f(x) এর মান হচ্ছে x, এই যে x। তো সাথে আছে কি? dx, x dx। তো এখানে 0 থেকে 2π ব্যবধির মধ্যে xকে ইন্টিগ্রেশন করব। তো ইন্টিগ্রেশন করলে কি হবে? আমরা জানি যে x dx এর ইন্টিগ্রেশন হচ্ছে পাওয়ারের সাথে 1 যোগ হয় এবং সম্পূর্ণ পাওয়ারটা নিচে বসে। তো এটার উপরে পাওয়ার কি আছে? কিছু নাই, মানে 1 আছে, এবং এই পাওয়ারের সাথে 1 যোগ হবে এবং সম্পূর্ণ যে পাওয়ারটা থাকবে সেটা নিচে বসবে। তাহলে এই x এর উপরে 1 + 1 মানে 2x², আর নিচে হবে 2x² / 2। তাহলে এই xকে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো x² / 2। তো x dxকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে পাবো হচ্ছে x² / 2, এবং লিমিটটা আমরা সাইডে বসায় দিব 0 থেকে 2π পর্যন্ত। তো 1/π, এখানে x এর মানটা যদি বসাই তো 2π। তো প্রথমে আমরা হায়ার লিমিট বসাবো, তারপর লোয়ার লিমিট বসাবো। তো হায়ার লিমিট কি? 2π, আর উপরে আছে স্কোয়ার, তাহলে 2π এর হোল স্কোয়ার, এবং নিচে 2, পরে হচ্ছে সূত্রের মাইনাস, এবং 0 বসালে 0² মানে সম্পূর্ণ মানটাই 0 হয়ে যাবে। তো এটা আর বসানোর দরকার নেই। তো এখানে মানটা বসবে হচ্ছে 2 আর 2 গুণ করলে 4 হবে, 4π² / 2।
তো কাটাকাটি করলে উপরে কি থাকবে, 2 পাই থাকবে। একটা পাই, এখানে 2টা পাই, একটা উপরে থাকবে এবং 2 ভাগ করলে 2 থাকবে। তো আমরা a নটের মান পাইছি হচ্ছে 2 পাই। এখন আমরা n এর মানটা বের করব। n এর মান হচ্ছে 3 নং হতে n ইজ ইকুয়াল টু কী হবে, 1 ডিভাইডেড বাই পাই। তো সূত্রটা 0 থেকে 2 পাই f অফ x cos nx dx। তো মানটা বসাবো, f অফ x এর মান হচ্ছে x, তো 0 থেকে 2 পাই x, আর বাকিটা ঠিক থাকবে cos nx dx। শুধুমাত্র এই f অফ x এর পরিবর্তে x বসাইছি, ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই পাই। তো এখানে লক্ষ্য করলে দেখব যে এটাও হচ্ছে x এর উপর নির্ভরশীল এবং এটাও হচ্ছে x এর উপর নির্ভরশীল একটা ফাংশন মান। তো এই x এবং এটার সাথে যেহেতু x আছে, তার মানে একটাকে u ধরবো আর একটা v ধরবো। তাহলে আমাদের uv এর ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। তো uv এর ফর্মুলাটা কী ছিল, আমরা প্রথম যে পর্বটা ছিল সেখানে বিস্তারিত বলছি কিভাবে হয়েছে uv ফর্মুলাটা। তো আমরা নতুন করে যে ফর্মুলাটা শিখছিলাম সেটা এখানে অ্যাপ্লাই করে দিব। তো এখানে uv এর ফর্মুলাটা হচ্ছে ইউকে স্থির রাখবো এবং ভিকে ইন্টিগ্রেশন করব। তারপর হচ্ছে সূত্রের একটা মাইনাস নিয়ে আসতে হবে, তারপর ইউকে ডিফারেন্সিয়েট করতে হবে। উপরে যে প্রাইমটা দিলাম সেটা বোঝাচ্ছে হচ্ছে ডিফারেন্সিয়েট, একবার প্রাইম দিলে একবার ডিফারেন্সিয়েট, দুইবার প্রাইম দিলে দুইবার ডিফারেন্সিয়েট। তো এখানে ইউকে স্থির রেখে ভিকে একবার ইন্টিগ্রেশন করব, তারপর সূত্রের মাইনাস নিয়ে আসবো, তারপর এই ইউকে একবার ডিফারেন্সিয়েট করব আর ভিকে আরেকবার ইন্টিগ্রেশন করব। তারপর আবার প্রথমে মাইনাস পরে প্লাস, তারপর ইউ প্রাইম আছে, ইউ প্রাইমের যে আনসারটা পাবো সেই আনসারটাকে আবার কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে এবং ভি2 যে আনসারটা পাবো সেটাকে আবার ইন্টিগ্রেশন করতে হবে। এভাবে যেতে থাকবো যতক্ষণ পর্যন্ত 0 না আসছে। তো এটা হচ্ছে ইউভি ফর্মুলা। তো এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তো সবসময় মনে রাখবো যে x টু দি পাওয়ার n জাতীয় যে রাশিগুলো আছে সেগুলোকে আমরা ইউ ধরবো এবং বাকি অংশটুকুকে ভি ধরবো। এই যে x এর উপরে পাওয়ার নাই মানে 1 আছে, 2 থাকতে পারে, 3 থাকতে পারে, এই অংশটুকুকে আমরা ইউ ধরবো। তো এখানে যদি আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করি তো ইউকে স্থির রাখবো, তো সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট দিয়ে ইউকে স্থির রাখলাম মানে x ঠিক থাকলো। আর ভিকে একবার ইন্টিগ্রেশন করতে হবে। cos nx এর ইন্টিগ্রেশন কি, cos nx এর ইন্টিগ্রেশন হচ্ছে sin nx ডিভাইডেড বাই n, মানে এই যে nx এর এর সাথে যে সহগটা সেটা নিচে ভাগ আকারে বসবে। তো এখানে আমরা যদি এটাকে ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে, sin nx ডিভাইডেড বাই n। তারপর হচ্ছে সূত্রের মাইনাস, এই যে মাইনাসটা লিখলাম। এখন হচ্ছে ইউ প্রাইম মানে হচ্ছে ইউকে ডিফারেন্সিয়েট করব, এক্সকে যদি ডিফারেন্সিয়েট করি মানে ডিডিএক্স করি, ডিডিএক্স অফ এক্সের সাপেক্ষে এক্সকে ডিফারেন্সিয়েট করলে আনসার হয় 1। তো এখানে এক্সকে যদি ডিফারেন্সিয়েট করি 1 হবে এবং ভি2 মানে হচ্ছে ভি1 যে আনসারটা পাইছি সেটাকে আবার ইন্টিগ্রেশন। তো v1 যে আনসারটা সেটা হচ্ছে sin nx ডিভাইডেড বাই n। তো এটাকে যদি আবার ইন্টিগ্রেশন করি তো 1/n তো ঠিকই থাকবে, 1/n এর কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ, আর এই sin nxকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে হবে মাইনাস cos nx ডিভাইডেড বাই n। তো মাইনাস cos nx ডিভাইডেড বাই n। তো এখানে একটা n আছে আর এখানে একটা n আছে, আমরা সরাসরি লিখে দিই n আর n গুণ করে n স্কোয়ার। তো এই লাইনটা আর বাড়াতে হবে না। তারপর হচ্ছে সূত্রের প্লাস, এখন ইউ ডাবল প্রাইম মানে হচ্ছে ডিফারেন্সিয়েট করে যে আনসারটা পেলাম 1 পেলাম, 1কে আবার ডিফারেন্সিয়েট করতে হবে ইউ ডাবল প্রাইম। তাহলে ডিডিএক্স অফ 1কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, আমরা জানি যে কোনো কনস্ট্যান্ট মানকে যদি ডিফারেন্সিয়েট করি সেটা 0 হয়ে যায়। তো এখানে 0 হয়ে যাবে। তো এখানে v3 হচ্ছে v2কে ইন্টিগ্রেশন করার পর যে আনসারটা আসছে সেই আনসারকে আবার ইন্টিগ্রেশন। তো এখানে যেহেতু 0 হয়ে গেছে তো এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে সবটুকুর মান 0 আসবে, 0-এর সাথে যাই গুণ আকারে থাকুক না কেন সেটা 0 হবে। তার মানে আমাদের এখানে আনসারটা শেষ হয়ে গেল। আর আমাদের যে লিমিটটা ছিল সেটা হচ্ছে 0 থেকে 2 পাই পর্যন্ত। তো আমরা ইউভির এই ফর্মুলাটাই সবসময় ব্যবহার করব, তাহলে শর্টকাটে আমরা শেষ করে দিতে পারবো। তো 1 ডিভাইডেড বাই পাই ঠিক থাকলো। আর এখানে যদি মানগুলা বসাই তো এক্সের প্রথমে হায়ার লিমিটটা বসাবো, তারপর হচ্ছে লোয়ার লিমিট বসাবো। তো প্রথমে এক্সের পরিবর্তে 2 পাই বসাবো, তো 2 পাই সাইন, এখানে এই এক্সের পরিবর্তে 2 পাই বসাবো। তো আমরা ইচ্ছা করলে এভাবে লিখতে পারি 2n পাই, একই তো কথা। এই এক্সের জায়গায় 2 পাই না লিখে 2টা আগে লিখলাম, পরে পাইটা লিখলাম, ডিভাইডেড বাই n। তো এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এবং এক্সের পরিবর্তে 2 পাই বসাবো, তাহলে এখানে হবে cos 2n পাই।
ডিভাইডেড বাই n স্কোয়ার। এখন আমরা লোয়ার লিমিটটা বসাবো। এখানে যদি 0 বসে, 0-র সাথে যা গুণ আকারে থাকুক না কেন সবটা 0 হয়ে যাবে। এই যে মাইনাসে মাইনাসে প্লাসটা এখানে থাকলো, আর এখানে cos n আর x এর পরিবর্তে 0 বসাবো। cos এই x এর পরিবর্তে 0, n এর সাথে গুণ হয়ে 0 হয়ে যাবে, আর cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। তো এখানে উপরে 1 থাকবে আর নিচে n স্কোয়ার থাকবে। তো আমাদের লিমিট বসানো শেষ। তো এখানে আমরা কয়েকটা সূত্র দেখি, তাহলে আমাদের মানটা বসাতে সুবিধা হবে। তো cos n পাই ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে -1 টু দি পাওয়ার n। cos এই n এর পরিবর্তে যদি 1 বসাই তাহলে কি হবে, 1 পাই। cos 1 পাই ইজ ইকুয়াল টু হচ্ছে -1 টু দি পাওয়ার, তো এখানে n এর পরিবর্তে 1 বসালাম, তাহলে এখানে n এর পরিবর্তে 1 বসাতে হবে। তাহলে -1 টু দি পাওয়ার 1, উপরে বিজোড় মান থাকলে মাইনাসটা থাকে, তাহলে -1 হবে। এখন এই n এর পরিবর্তে যদি 2 বসাই তাহলে cos 2 পাই, তাহলে cos 2 পাই ইজ ইকুয়াল টু কী হবে, -1 টু দি পাওয়ার n এর পরিবর্তে 2। উপরে যদি পাওয়ার হিসেবে জোড় মান থাকে তাহলে এই নেগেটিভ চিহ্নটা উঠে যায়, আর 1 এর উপরে পাওয়ার যাই থাকুক না কেন সেটার মান 1ই হয়, তাহলে এটার আনসার হবে শুধু +1। সেমভাবে cos 3 পাই ইজ ইকুয়াল টু কী হবে, cos 3 পাই ইজ ইকুয়াল টু -1 টু দি পাওয়ার 3। তাহলে এখানে বিজোড় মান থাকার কারণে এই মাইনাস বা নেগেটিভ চিহ্নটা থাকবে, তাহলে -1। সেমভাবে cos 4 পাই ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, -1 টু দি পাওয়ার 4। যেহেতু এখানে জোড় মান তাহলে এই নেগেটিভ চিহ্নটা উঠে যাবে, +1 হবে। তো এখানে লক্ষ্য করলে দেখব যে cos জোড় পাই ইজ ইকুয়াল টু +1 এবং cos বিজোড় পাই ইজ ইকুয়াল টু -1। তো আরেকটা ব্যাপার খেয়াল করি, এখানে 2n কি জোড় না বেজোড়। n এর পরিবর্তে যদি 1 বসাই তাহলে 2 × 1 ইজ ইকুয়াল টু 2, n এর পরিবর্তে যদি 2 বসাই তাহলে 2 × 2 ইজ ইকুয়াল টু 4, n এর পরিবর্তে যদি 3 বসাই 2 × 3 ইজ ইকুয়াল টু 6, n এর পরিবর্তে যদি 4 বসাই তাহলে 8। তো এই সাইডটা লক্ষ্য করি, এটাও জোড়, এটাও জোড়, এটাও জোড়, এটাও জোড়, তার মানে 2n সর্বদাই জোড়। আর 2n সর্বদাই জোড় হওয়ায় cos জোড় সাথে পাই যদি থাকে, মানে 2n পাই থাকে, cos 2n পাই বা জোড় পাই, তাহলে তার মানটা কত আসবে, +1। তো এইটুকু আমরা বুঝতে পারলে আমরা প্রশ্নের আনসারে চলে যাই। তো 1 ডিভাইডেড বাই পাই, তো এখানে আমরা লক্ষ্য করলে দেখব যে sin 2n পাই ডিভাইডেড বাই n আছে। তো sin 2n পাই থাকুক, 3n পাই থাকুক, যে কোনো পাই থাকুক না কেন, সাইনের সাথে পাই থাকলেই সেই মানটা হয়ে যায় 0, তাহলে sin 2n পাই হচ্ছে 0। তো এটা যদি 0 হয় তো এটার সাথে এটা গুণাকারে আছে, তো সম্পূর্ণ মানটা 0 হয়ে যাবে, তো সম্পূর্ণ মানটা 0 হয়ে গেল। এবং এখানে cos 2n পাই ইজ ইকুয়াল টু +1, তো 1 এর সাথে নিচে আছে n স্কোয়ার, তো 1/n স্কোয়ার, আর এখানে প্লাসে মাইনাসে -1 ডিভাইডেড বাই n স্কোয়ার, তো 1/n স্কোয়ার -1/n স্কোয়ার কাটা যাবে, তো থাকবে হচ্ছে 1/π × 0। তো 0-র সাথে যাই গুণ আকারে থাকুক না কেন সেই মানটা হয়ে যাবে 0। তো এই পর্যায়ে আমরা bn এর মানটা বের করব। তো an এর মানটা পাইছি হচ্ছে 0। তো bn হচ্ছে 4 নং সমীকরণ হতে 0 থেকে 2π f of x, তো এটার সাথে এক্সট্রা sin nx গুণ হবে, sin nx dx ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই পাই 0 থেকে 2π। f of x এর মান হচ্ছে x, সাথে আছে sin x dx। তো এখানে আবার ইউভি এর সূত্র অ্যাপ্লাই করব। তো আমরা ইউভি এর ফর্মুলাটা মাত্রই অ্যাপ্লাই করলাম, তো এখানে আবার সূত্রটা লিখে দেই। তো ইউভি এর ফর্মুলাটা হচ্ছে ইউভি ইজ ইকুয়াল টু ইউকে স্থির রেখে ভিকে ইন্টিগ্রেশন করতে হবে, মাইনাস ইউকে ডিফারেন্সিয়েট করতে হবে একবার এবং ভিকে ইন্টিগ্রেশন করতে হবে। এইটার আনসারটার সাথে আবার এটাকে আবার ইন্টিগ্রেশন করতে হবে, তো প্লাস আবার এই ইউকে ডিফারেন্সিয়েট করতে হবে ডাবল প্রাইম এবং ভিকে ইন্টিগ্রেশন করতে হবে। তো যতক্ষণ পর্যন্ত 0 না হবে ততক্ষণ পর্যন্ত আমরা করে যাব। তো এখানে 1 ডিভাইডেড বাই পাই ঠিক থাকলো। তো এখানে যদি আমরা ইউভি এর ফর্মুলাটা অ্যাপ্লাই করি তো ইউকে স্থির রাখবো, তো ইউকে স্থির রাখলাম আর ভিকে ইন্টিগ্রেশন করব। sin nx এর ইন্টিগ্রেশন হচ্ছে -cos nx ডিভাইডেড বাই n।
তার পরবর্তী কাজ হচ্ছে এই যে মাইনাস মাইনাস, তো ইউকে স্থির রাখছিলাম না, ওইটাকে আবার কি করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে। এক্সকে যদি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে তার মান আসে 1। তো এখানে 1 লিখলাম এবং এই v2কে আবার কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। তো v1-এর যে আনসারটা পাইছি, তো v1-এর আনসারটা এটা পাইছি, তো এটাকে আবার কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। তো মাইনাস ঠিক থাকলো, মাইনাসের জায়গায় এই যে এই মাইনাসটা, এবং cos nx-এর ইন্টিগ্রেশন হচ্ছে sin nx ডিভাইডেড বাই n, sin nx ডিভাইডেড বাই n। কিন্তু এখানে তো আরেকটা n ছিল আগেই, তো এখানে একটা নতুন n আসছে এবং আগের n মিলে হয়ে যাবে n স্কোয়ার। তো আমাদের সূত্র শেষ, কারণ হচ্ছে এবং আবার যদি ইউ ডাবল প্রাইমকে ডিফারেন্সিয়েট করি 1, তো এটা হচ্ছে কনস্ট্যান্ট মান, তো ddx অফ 1 করলে কনস্ট্যান্ট মানকে ডিফারেন্সিয়েট করলে সেটা 0 আসে। তো 0-এর সাথে যদি আমরা আবার ইন্টিগ্রেশন করি v3-কে, তো 0-ই আসবে। তো আর করতে হবে না, এতটুকুই শেষ। তো এটা হবে 0 2 পাই। তো এই মাইনাসটা এবং মাইনাস প্লাস, এই 1-এর সাথে কিন্তু মাইনাস না, মাইনাসটা হচ্ছে মাইনাস সাইন nx, অর্থাৎ 1টা গুণাকারে আছে। তো এই মাইনাস এবং মাইনাস প্লাস হয়ে যাবে। তো আমরা যদি একটু সমাধান করি, তো মাইনাসটা এখানে চলে আসবে x cos nx ডিভাইডেড বাই n, আর এই মাইনাসে মাইনাসে প্লাস, 1-এর সাথে সম্পূর্ণ গুণাকারে আছে, তো গুণ করে দিলে থাকবে হচ্ছে sin nx ডিভাইডেড বাই n স্কোয়ার, আর লিমিট হচ্ছে 0 থেকে 2 পাই পর্যন্ত। এখন আমরা লিমিটটা বসাবো 1 ডিভাইডেড বাই পাই মাইনাস, তাহলে x-এর পরিবর্তে 2 পাই বসাবো, 2 পাই cos, এই x-এর পরিবর্তে 2 পাই সাথে n, তার মানে 2n পাই লেখা যায়, ডিভাইডেড বাই n প্লাস এখানে cos 2n পাই। আমি কি বলছিলাম যে সাইনের সাথে 2n পাই থাকলে 3n পাই থাকলে যে কোনো পাই থাকুক না কেন সেটা 0 হয়ে যায়, তাহলে এই সম্পূর্ণ মানটা 0 হয়ে যাবে। তো এটা লিখলাম না। এখন আমরা লোয়ার লিমিটটা বসাবো, তো মাইনাস দিয়ে তারপর ব্র্যাকেটের ভিতরে লোয়ার লিমিটটা বসাবো। এই 0-এর সাথে যখন আমরা লোয়ার লিমিট বসাবো, এক্সের পরিবর্তে 0 বসালে 0-এর সাথে এই গুণাকার আছে, সম্পূর্ণ মানটা 0 হয়ে যাবে। তো 0, এই যে প্লাস এ প্লাস, তো লোয়ার লিমিটটা যদি আমরা এখানে বসাই, তো এক্সের পরিবর্তে 0 বসালে সাইন এই সম্পূর্ণ মানটা 0 হয়ে যাবে, সাইন 0 ডিগ্রির মান 0, 0-এর সাথে ভাগাকারে n স্কোয়ার আছে, তার মানে এই মানটাও 0 হয়ে যাবে। তো আমাদের মান বসানো শেষ। তো এখন আমরা কাজ করব হচ্ছে এই অংশটুকুর। তো 1 ডিভাইডেড বাই পাই, তো আমরা মাত্র এই যে মাইনাসটা যেহেতু আছে, এই মাইনাসটা আমরা সামনে নিয়ে আসলাম, তো এখানে থাকবে 2 পাই এবং এখানে cos 2n পাইয়ের মান কত, মাত্র দেখলাম 1 প্লাস 1 ডিভাইডেড বাই n। এখানে পাই এবং পাই কাটা যাবে, থাকবে হচ্ছে মাইনাস 1 ডিভাইডেড বাই, সরি এখানে 2 আছে, তো 2 আর 1 গুণ করলে 2 হবে 2 বাই n। তো এটা হচ্ছে bn এর মান, সুতরাং bn ইজ ইকুয়াল টু মাইনাস 2 ডিভাইডেড বাই n। এখন আমরা 1 নং সমীকরণে এই n নট, n এবং bn এর মানটা বসাবো। তো আমাদের 1 নং সমীকরণটা কি ছিল, তো এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে 1 নং সমীকরণটা ছিল f of x ইজ ইকুয়াল টু n0 ডিভাইডেড বাই 2, এই সম্পূর্ণ মানটুকু। তো 1/2টাকে একটু আলাদা করে n0-এর মানটা যদি বসায় দিই, তাহলে f of x ইজ ইকুয়াল টু কী হবে, 1/2টা একটু আলাদা করে n0টাকে ইচ্ছা করলে এভাবেও লেখা যায়। তো n0-এর মানটা উপরে ছিল, সাইডেও লেখা যাবে, কোনো সমস্যা নাই। তাহলে n0-এর মান আমরা পাইছি হচ্ছে 2 পাই, তাহলে n0-এর পরিবর্তে বসাবো 2 পাই। পরে হচ্ছে প্লাস, এই যে n0 ডিভাইডেড বাই 2, n0-এর পরিবর্তে 2 পাই বসাইছি এবং এটা প্লাস সামেশন অফ n ইজ ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি। n এর মান কত, n এর মান পাইছে হচ্ছে 0, তার মানে এখানে যদি 0 বসাই দিই, 0-এর সাথে এটা গুণাকার আছে, মানে এটাও 0 হয়ে যাবে, তার মানে সম্পূর্ণ মানটাই 0 হয়ে যাবে। তো এটা লেখার দরকার নাই। তারপর আমরা বসাবো হচ্ছে প্লাস n ইজ ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি, bn এর মানটা বসাবো। তো bn এর মান হচ্ছে মাইনাস 2/n, তো এখানে মাইনাস 2/n সাইন nx বসাবো, তাহলেই হয়ে যাবে। প্লাস সামেশন অফ n ইজ ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি, আর bn এর মান হচ্ছে মাইনাস 2 ডিভাইডেড বাই n, আর সাথে আছে সাইন nx। তো আমাদের মান বসানো শেষ। তো এখানে 2 এবং 2 কাটা যাবে, তো থাকবে হচ্ছে পাই প্লাস, তো এখানে n থেকে n ইজ ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি, তার মানে n এর পরিবর্তে আমরা 1 2 3 যাই বসাই না কেন বসাতে পারবো, কিন্তু এখানে 2 তো কনস্ট্যান্ট মান, 2 এর সাথে তো n এর কোনো বংশধর নাই, তো এই 2টাকে আমরা বাইরে বের করে দিতে পারবো। মাইনাস 2কে যদি বাইরে বের করে দিই, তো প্লাসে মাইনাসে হয়ে যাবে মাইনাস 2। এখানে হবে n ইজ ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি, আর এখানে হবে সাইন nx, যেহেতু মাইনাস 2 বাইরে বের হয়ে গেছে, তো সাইন nxটা উপরে আছে, তো সাইন nx আর নিচে আছে n, তো এইভাবে লেখা যায়। তো এটাই হচ্ছে আমাদের ফুরিয়ার ধারাটা। সুতরাং f of x ইজ ইকুয়াল টু এই যে পাই মাইনাস 2
তো এখন আমরা প্রশ্নটা যদি খেয়াল করি, তো ফাংশনটির ফুরিয়ার ধারা f of x = পাই মাইনাস 2 n = 1 থেকে ইনফিনিটি sin nx ডিভাইডেড বাই n এটাই দেখাইতে বলছিল। তো আমরা এটাই বের করে ফেলছি যে f of x = পাই মাইনাস 2 n = 1 থেকে ইনফিনিটি sin nx ডিভাইডেড বাই n। তো এটাকে আমরা 5 নং সমীকরণ দিব। এখন আমরা দ্বিতীয় অংশটুকু করব যে এবং এ থেকে দেখাও যে 1 মাইনাস 1/3 প্লাস 1/5 মাইনাস ডট ডট = পাই বাই 4। তো এটা যদি আমরা বের করি তো এই অংশটুকুই আমাদের কাজে লাগাতে হবে। তো আমরা একটা নতুন পেজে এই অংশটুকু লিখে তারপর সেকেন্ড বা দ্বিতীয় অংশটুকু সমাধান করব। তো এখন আমরা দ্বিতীয় অংশটুকু করার জন্য এই প্রথম অংশে যে আনসারটা পাইছি f of x = পাই মাইনাস 2 n = 1 থেকে ইনফিনিটি sin nx বাই n এটা লিখে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে এই অংশটুকু থেকে এই n এর পরিবর্তেও একবার 1 বসানো, 2 বসানো, 3 বসানো এবং একটা ধারা বের করা। তো এই পাই ঠিক থাকলো, পাই এই 2 তো ঠিকই থাকবে। এখন থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা n এর পরিবর্তে একবার 1 বসাবো, 2 বসাবো, 3 বসাবো। যখন আমরা 1 বসাবো তাহলে এখানে মানটা পাওয়া যাবে sin 1x তো দেওয়া লাগে না, তার মানে sin x ডিভাইডেড বাই 1। পরে হচ্ছে প্লাস, এখানে মাইনাস আসার সুযোগ নাই তো প্লাস হবে। তো এখানে n এর পরিবর্তে যদি 2 বসাই তাহলে sin 2x ডিভাইডেড বাই n এর পরিবর্তে 2। তারপর প্লাস এখানে n এর পরিবর্তে যদি 3 বসাই sin 3x ডিভাইডেড বাই 3 প্লাস এখানে যদি 4 বসাই sin 4x ডিভাইডেড বাই 4 প্লাস sin 5 বসালে sin 5x ডিভাইডেড বাই 5। তো এভাবে যেতে থাকবে ধারাটি। তো আমরা সামেশন থেকে এই অংশটুকু নিয়ে আসলাম। এখন আমাদের কাজ হচ্ছে x এর এমন একটা মান বসানো যাতে করে আমরা এই ধারাটি নিয়ে আসতে পারি, মানে 1 মাইনাস 1/3 প্লাস 1/5। এখন 1 যদি বানাইতে যাই তাহলে এই সাইন x এর পরিবর্তে এমন একটা মান দিতে হবে যেটার মান হচ্ছে 1। সাইন কত ডিগ্রির মান 1, সাইন 0 ডিগ্রির মান তো 0। যদি আমরা x এর পরিবর্তে সাইন 0 ডিগ্রি দেই বা x এর পরিবর্তে 0 দেই তখন এই সম্পূর্ণ মানটা 0 হয়ে যাবে, এখানেও 0 হয়ে যাবে, এখানেও সম্পূর্ণ সবটাই 0 হয়ে যাবে। এজন্য আমরা সাইন 90 ডিগ্রি ধরবো, কারণ সাইন 90 ডিগ্রি = কি 1। তো 90 ডিগ্রিকে আমরা কীভাবে লিখতে পারি, পাই বাই 2। পাই বাই 2 যে কথা, 90 ডিগ্রিতে একই কথা। তাহলে এখানে x এর পরিবর্তে আমরা পাই বাই 2 দিব, তাহলে 1 পাওয়া যাবে। নয়তো বা কোনো ক্ষেত্রেই 1 পাওয়া যাবে না, কারণ 30 ডিগ্রির মান হাফ 1/2, 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। তো ওইগুলো দেওয়া যাবে না, তো আমরা পাই বাই 2 বসাবো। তো x = তো x এর মান কী বসাবো এটা আমরা নিজেরা নির্ধারণ করে বসাতে হবে। x = পাই বাই 2 বসিয়ে পাই। তো পাই বাই 2 বসালে এখানে হবে f of পাই বাই 2, এই যে এখানে x এর পরিবর্তে পাই বাই 2 = পাই মাইনাস 2 সাইন পাই বাই 2 ডিভাইডেড বাই নিচে 1 প্লাস সাইন 2 পাই বাই 2 ডিভাইডেড বাই 2 প্লাস সাইন 3 পাই বাই 2 ডিভাইডেড বাই 3 প্লাস সাইন 4 পাই বাই 2 ডিভাইডেড বাই 4 প্লাস সাইন 5 পাই বাই 2 ডিভাইডেড বাই 5 প্লাস ডট ডট এভাবে যাবে। পাই মাইনাস 2, তো সাইন পাই বাই 2 এর মান 1, 1 এর নিচে 1 আছে মানে 1/1 মানে 1ই, প্লাস এখানে 2 কাটা যাবে। আমরা একটা কথা বলছিলাম যে সাইন পায়ের মান কত, 0। সাইন 1 পায়ের মানও 0, সাইন 2 পায়ের মানও 0, সাইন 3 পায়ের মানও 0, সাইন 2n পায়ের মানও 0। সাইনের সাথে পাই থাকলেই 0 হয়ে যাবে, 1 পাই থাকুক, 2 পাই থাকুক, 3 পাই থাকুক, যাই থাকুক না কেন, তাহলে এই অংশটুকু কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। 0 প্লাস, তো এখানে আমরা কোয়াড্র্যান্ট ঘোরাতে হবে, যেহেতু 3 পাই বাই 2 আছে। তো আমরা যদি কোয়াড্র্যান্ট ঘোরাই তাহলে এই 3 দ্বারা বোঝাই যে পাই বাই 2 পরিমাণ 3 বার ঘোরাতে হবে, 1 বার, 2 বার, 3 বার। এখানে 3 বার ঘোরানোর পর 3 নাম্বার কোয়াড্র্যান্টে আসছে। 3 নাম্বার কোয়াড্র্যান্টের সাইন পজিটিভ না নেগেটিভ, অবশ্যই সাইন নেগেটিভ। এখানে 2 নাম্বার কোয়াড্র্যান্টের মধ্যে সাইন পজিটিভ কিন্তু 3 নাম্বারে সাইন নেগেটিভ, তাহলে এখানে মানটা আসবে হচ্ছে নেগেটিভ 1/3। এখানে -1 আসবে এবং নিচে আসবে 3। সেমভাবে এটা যদি কাটাকাটি যায় তাহলে উপরে থাকবে 2 পাই। তো সাইন 2 পাই যে পাই থাকুক না কেন, সাইনের পাই থাকলেই সেটা 0 হয়ে যায়। তো 0 ডিভাইডেড বাই 4, তো এই অংশটুকু 0 হয়ে যাবে।
তো যেহেতু এখানে π/2 আর সাথে আছে 5, তো আমরা কোয়াড্র্যান্ট 5 বার ঘোরাবো। 5 বার ঘোরানোর পর π/2 মানে 90 ডিগ্রি মানে 1 আসবে, পজিটিভ 1 আসবে নাকি নেগেটিভ 1 আসবে সেটা নির্ধারণ করব হচ্ছে কোয়াড্র্যান্ট ঘোরানোর পর। তো 5 বার ঘোরানোর পর 1 2 3 4 5, এটা কত নাম্বার কোয়াড্র্যান্ট? এই প্রথম কোয়াড্র্যান্টে সবাই অল পজিটিভ। যদি আমরা এই কোয়াড্র্যান্টেও যাই, এখানেও সাইন পজিটিভ, তাহলে এই যে সাইন এই যে 5 নাম্বার কোয়াড্র্যান্টের মধ্যে সে পজিটিভ, তার মানে +1 হবে। তো +1 আর নিচে আছে 5, তো 5। তো তারপর পরবর্তীটা তো এভাবে যেতে থাকবে। তো পরের মানটা কি আসবে? যেহেতু এখানে 1 আসছে, এখানে নেগেটিভ আসছে, তারপর পজিটিভ আসছে, তারপরের মানটা অবশ্যই 0 হবে। তারপরেরটা হবে কি? এখানে পজিটিভ, তার মানে পরেরটা নেগেটিভ, এভাবে যেতে থাকবে। তো এখানে আমরা লক্ষ্য করলে দেখব যে π-2 মানগুলো থাকবে 1 প্লাসে মাইনাসে -1/3 প্লাস 1/5, তারপরটা হবে মাইনাস, এভাবে যেতে থাকবে। তো এতটুকু আসার পর এখন আমরা আমাদের প্রশ্নের মধ্যে চলে যাই। তো এই অংশটুকু বের করার জন্য আমাদের আরেকটা ধাপ আগাতে হবে, সেটা হচ্ছে f(x) = x এখানে ধরছি না, আর এখানে f(x) এর পরিবর্তে π/2 ধরে একটা মান বের করতে হবে। তো এই মানটাকে আমরা 6 নং সমীকরণ দিব। আগের মানটুকু মনে হয় 5 নং সমীকরণ দিছিলাম। আচ্ছা, তো এখানে 6 নং সমীকরণ দিব। তো আবার দেওয়া আছে কি f(x) = x, এই x এর পরিবর্তে π/2 যদি ধরি, f(π/2) = x এর পরিবর্তে π/2। তো এটাকে যদি 7 নং সমীকরণ দেই, 6 এবং 7 নং সমীকরণ লক্ষ্য করলে দেখব যে এটাও f(π/2), এটাও f(π/2), তাহলে এটার আনসার সমান এটার আনসার আমরা লিখতে পারবো। তাহলে সুতরাং এটা সমান হচ্ছে এটা। তো সুতরাং π-2 1 -1/3 প্লাস 1/5 মাইনাস ডট এই অংশটুকু সমান হচ্ছে π/2। তো এটাকে আমরা একটু সমাধান করব, মানে এই অংশটুকু রেখে বাকি সবগুলোকে ওই সাইডে নিয়ে যাব। তাহলে -2টা রাখবো, 2 1 -1/3 প্লাস 1/5 মাইনাস ডট। তো এখানে পাই ওই সাইডে গেলে কি হবে? π/2 মাইনাস পাই। তো এখানে হবে -2 1 -1/3 প্লাস 1/5 মাইনাস, তো এটাকে লসাগু করলে হবে পাই -2π। তো এখানে থাকবে হচ্ছে 2π থেকে এখানে -2π একটা +π, তাহলে -π থাকবে আর নিচে থাকবে 2। তো এখানে কি কাজ করব? এই যে -2টা এই সম্পূর্ণ অংশটুকুর সাথে গুণাকারে আছে, ওই সাইডে গেলে ভাগ হয়ে যাবে। তো -2টা ওই সাইডে গিয়ে শুধু ভাগ হবে। তো পরের লাইনে আমরা এই অংশটুকু লিখব আর -2টা ওই সাইডে নিয়ে ভাগ করে দেব। তো এখানে আমরা লিখতে পারি 1 -1/3 প্লাস 1/5 মাইনাস ডট = তো আমরা পাইছি কি এখানে -π/2 পাইছি, -π/2, আর এক্সট্রা এখানে -2 ছিল, এটা ভাগ করে দিব। তো -2 ভাগ করে দিলাম। তো মাইনাস মাইনাস প্লাস কাটা যাবে। তো π/2 ইন্টু এখানে কি হবে? এটা গুণ বানালে এই নিচে 1 আছে, 1 উপরে উঠে যাবে আর নিচে 2 চলে আসবে। তো 2 গুণ করলে হবে 4, π/4। তাহলে আমরা কিসের মান পেলাম এখানে? সুতরাং 1 -1/3 প্লাস 1/5 মাইনাস ডট = π/4। তো এটাই তো আমাদের দেখানোর জন্য বলছে যে 1 -1/3 প্লাস 1/5 মাইনাস ডট = π/4। তো দেখানো হলো।